বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি আমি রুবেল আহমেদ, সহকারী শিক্ষক, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের পাঠ্য বই বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। তো করোনা বন্ধের আগে ক্লাসে আমি পরমাণুর গঠন অধ্যায়ের প্রাথমিক বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, উদ্দীপক হিসাবে আছে এক্স, ওয়াই, জেড তিনটি মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 10, 11 ও 17। ক প্রশ্নে আছে আয়ন কাকে বলে। খ প্রশ্নে আছে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়। গ প্রশ্নে আছে এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো। ঘ প্রশ্নে আছে ওয়াই ও জেড মৌল দুইটির কি যৌগ গঠনে সক্ষম, যুক্তিসহ মতামত দাও। তাহলে উল্লেখিত উদ্দীপকের সাহায্যে আমরা প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তাহলে ক প্রশ্নে আছে আয়ন কাকে বলে। তাহলে আমরা যেহেতু এটা ক প্রশ্ন 1 নাম্বার উপযোগী, তাহলে সরাসরি যদি আমরা আয়নের সংজ্ঞা দেই তাহলে ক প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে হবে আগে আয়ন কি। আমি যদি বলি অতি সংক্ষেপে যে চার্জগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। খুব সহজ ছোট্ট একটি উত্তর, চার্জগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। আমরা পূর্বেই জেনে এসেছি যে পরমাণুর সামগ্রিকভাবে আদান নিরপেক্ষ হয়। কেন হয়? কারণ স্বাভাবিক অবস্থায় পরমাণুতে বা পরমাণুর নিউক্লিয়াসে যতটি ধনাত্মক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততটি ঋণাত্মক ইলেকট্রন বিরাজ করে। বিদায় পরমাণুটি আদান নিরপেক্ষ হয়। আমি কি বললাম? যে একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি ধনাত্মক প্রোটন থাকে, ওই নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন শক্তিস্তর বা কক্ষপথে ঠিক ততটি ঋণাত্মক চার্জযুক্ত বা ঋণাত্মক ইলেকট্রন থাকে। বিদায় পরমাণুটি নিরপেক্ষ হয়। যেমন আমি যদি নেই সোডিয়াম একটি পরমাণু, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। তাহলে যদি সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2n² সূত্র অনুসারে প্রথম কক্ষপথে হবে 2টি, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি, তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে হবে 1টি, অর্থাৎ টোটাল 8, 2, 10, 1, 11। এবার যদি এই পরমাণুকে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে কি হচ্ছে? এখানে পেয়েছি আমরা কয়টি কক্ষপথ? 3টি। তাহলে 2n² সূত্র অনুসারে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন বিরাজ করে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন বিরাজ করে এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন বিরাজ করে। আবার আমরা জানি এই ইলেকট্রনগুলোর চার্জ হচ্ছে ঋণাত্মক, আর নিউক্লিয়াসে যে প্রোটন থাকে তার চার্জ হচ্ছে
ধনাত্মক। তাহলে এই সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে মোট 11টি প্রোটন আছে, আর এই নিউক্লিয়াসের বাহিরের 3টি কক্ষপথে মোট 11টি ঋণাত্মক ইলেকট্রন আছে। তাই প্রোটন ধনাত্মক এবং তার বাহিরে ইলেকট্রন ঋণাত্মক সমান সংখ্যক থাকায় এই সোডিয়াম পরমাণুটি আদান নিরপেক্ষ। একইভাবে আমরা যদি দেখি ক্লোরিন পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় 2, 8, 7, 8, 2, 10 আর 7 হচ্ছে 17। তাহলে এখানেও 3টি কক্ষপথ আছে, আর যদি তাকে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে কি হয়, প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর মোট 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তর মোট 60টি ইলেকট্রন, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আর প্রোটনগুলোর চার্জ হচ্ছে ধনাত্মক। তাহলে ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসে মোট 17টি প্রোটন, ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। আবার ওই ক্লোরিন পরমাণুর বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে চতুর্দিকে বিরাজমান শক্তিস্তর বা কক্ষপথে ঠিক 11টি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে। বিদায় ক্লোরিন পরমাণুটিও কি অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে। তাহলে কখন আদান হবে, এরকম যদি একটি আদান নিরপেক্ষ বা কোনো আদান নিরপেক্ষ পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, এটাই আমরা জানি স্বাভাবিক প্রত্যেক পরমাণুই কি চায়, যে তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে, স্থিতিশীলতা অর্জন করবে। এমনভাবে যদি কোনো পরমাণু বা আমরা বলতে পারি সোডিয়াম কিংবা ক্লোরিন পরমাণু যদি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো যদি অর্জন করতে চায়, তাহলে তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন বা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করবে। এখন যদি কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়, যেমন এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে সে যদি এই একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম পরমাণুর কাঠামোটা কীরকম হচ্ছে দেখো তো, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন সে কি করেছে, ত্যাগ করেছে। বিদায় সে তার বর্তমানে 2টি কক্ষপথে টোটাল কয়টি ইলেকট্রন আছে, 10টি। অর্থাৎ আমরা জানি 10 ইলেকট্রন বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু হচ্ছে কি, নিয়ন। অর্থাৎ সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কাঠামো অর্জন করে। এই যে একটি ইলেকট্রন ত্যাগ করলো তখন তার অবস্থাটা কি হলো, তখন সে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে গেল। কিভাবে হলো, সে একটি ইলেকট্রন কি করেছিল, ত্যাগ করেছিল। ঠিক আছে, এই একটি ইলেকট্রন সে ত্যাগ করায় সে কিসে পরিণত হয়েছে, নিকটবর্তী আর্গনের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। তখন সে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়েছে, তখন সেটা হয়ে যাবে সোডিয়াম আয়ন। এখন আর সে সোডিয়াম পরমাণু নেই, সে একটি ইলেকট্রন ত্যাগ করায় সে হয়ে গেছে সোডিয়াম আয়ন। আর সোডিয়াম ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে আমরা
ক্যাটায়ন বলে থাকি। একইভাবে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে আছে 60টি। যদি সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, এতে সে স্থিতিশীল অবস্থায় থাকতে পারবে। তাই সে যদি একটি ইলেকট্রন এখানে গ্রহণ করে তাহলে তার অবস্থাটা কীরকম হচ্ছে? প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 60টি ইলেকট্রন ছিল, সে একটি ইলেকট্রন গ্রহণ করে এখানেও কি করেছে? অষ্টক পূর্ণ করেছে। অষ্টক পূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস বা কাঠামো অর্জন করেছে। এই একটি ইলেকট্রন গ্রহণ করায় ক্লোরিন পরমাণুটি ঋণাত্মক চার্জগ্রস্ত হয়েছে। তখন ক্লোরিন পরমাণুটি এই অবস্থায় ঋণাত্মক ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। আর ঋণাত্মক আদান বা চার্জ বিশিষ্ট আয়নকে আমরা অ্যানায়ন বলে থাকি। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পেলাম? একটু লক্ষ্য করে এখান থেকে আমরা আয়নের সংজ্ঞাটি দিতে পারি যে রাসায়নিক বিক্রিয়া করার সময় যেসব পরমাণু বা মূলক তাদের সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্ত হয়, তখন ওই চার্জগ্রস্ত পরমাণুগুলোকেই আয়ন বলা হয়। এখানে পরমাণু অবস্থায় আছে, একটি ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, বিদায় ত্যাগ করার কারণে সে ধনাত্মক আদানগ্রস্ত হয়েছে, একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আদানগ্রস্ত হয়েছে। এই অবস্থায় এই চার্জগ্রস্ত পরমাণুগুলোকেই আমরা কি বলি? আয়ন বলি। তাহলে আমরা আয়নের সংজ্ঞাটি দিতে পারি এভাবেই। রাসায়নিক বিক্রিয়ার সময় যে সব পরমাণু বা মূলক তার সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন, আমরা একটু মুছে নেই, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জ গ্রস্ত হয়, তখন ওই চার্জগ্রস্ত পরমাণুগুলোকে আয়ন বলে। তাহলে আয়ন কি, বিষয়টি তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে নাকি? কি বলো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা খ প্রশ্নটা একটু দেখি। খ প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো একটু। খ প্রশ্নে বলা হয়েছে আইসোটোপ, চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়? খ প্রশ্নটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয় সে বিষয়ে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আইসোটোপ কি। তোমরা কি জানো যে আইসোটোপ কি? আচ্ছা, তারপরও একটু দেখে নেও। আমি এখানে দুটি
পরমাণু লিখলাম। দেখো আমি এখানে দুটি পরমাণু লিখলাম। 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণু হচ্ছে নিয়ন, আবার ওই পরমাণু লিখছি আমি নিয়ন। আর এখানে তার ভর সংখ্যা হচ্ছে 20, এখানে তার ভর সংখ্যা হচ্ছে 22, অর্থাৎ 22 ভর বিশিষ্ট নিয়ন পরমাণু, আবার 22 ভর বিশিষ্ট নিয়ন পরমাণু। তো এই দুটি পরমাণুতে আমরা কি দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করো। এখানে পারমাণবিক সংখ্যা 10, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, এখানেও পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, দুটি কি সমান। আবার আমরা জানি পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, তাহলে ওই নিয়ন পরমাণুতে প্রোটন সংখ্যাও কি একই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্রথম পরমাণুতে 10টি, দ্বিতীয় পরমাণুতেও আছে 10টি। আর উপরে যে সংখ্যা তোমাদেরকে বলে রাখি, কোনো মৌলের পরমাণুর বাম দিকে নিচে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আবার বাম দিকে উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটি হবে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা। তাহলে আমরা এখানে পাচ্ছি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা প্রথম পরমাণুতে আছে 20, দ্বিতীয় পরমাণুতে আছে 22, তাহলে উভয় পরমাণুতে কি ভর সংখ্যা সমান? না, সমান নয়। আবার আমরা জানি কোনো মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি থাকে? নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, তাহলে কি থাকে? নিউট্রন সংখ্যা। তাহলে দেখো তো 20 থেকে 10 বিয়োগ দিলাম, থাকছে কত? 10। আবার এখানে 22 থেকে 10 বাদ দিলাম, থাকছে কত? 12। তাহলে প্রথম পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 10, আর দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 12। উভয় পরমাণুতে নিউট্রন সংখ্যা কি সমান? না, সমান নয়। তাহলে এই বিষয় থেকে, এই ঘটনা থেকে আমরা কি দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করো, যে নিয়ন একই মৌলের দুটি পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা উভয়টিতে ভিন্ন ভিন্ন। তাহলে আমরা আইসোটোপের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে কোনো মৌলের 2 বা ততোধিক পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তাকে আমরা ওই মৌলের আইসোটোপ বলবো। তাহলে আইসোটোপের সংজ্ঞাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে কোনো মৌলের 2 বা ততোধিক পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই হলে, কিন্তু তার ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তখন ওই পরমাণুগুলোকে ওই মৌলের কি বলবো? আইসোটোপ বলবো। তাহলে আমাদের কাছে আইসোটোপ বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানব যে চিকিৎসা ক্ষেত্রে কেন এই আইসোটোপ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপের থেকে নির্গত রশ্মিসমূহ অতি গতিসম্পন্ন হয় এবং বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যাপক ব্যবহার রয়েছে। এখন বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আইসোটোপের ব্যবহার অতুলনীয়।
কেন? কারণ বেড়েই চলছে। দেখো শিক্ষার্থীরা, তেজস্ক্রিয় আইসোটোপের থেকে নির্গত রশ্মিসমূহ অধিক গতিসম্পন্ন হয় এবং বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যবহার ব্যাপক। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আইসোটোপের ব্যবহার রয়েছে, কারণ কোনো রোগ নির্ণয় এবং সেই রোগ নিরাময়ে আইসোটোপের ব্যবহার অতুলনীয়। যেমন শরীরের কোনো স্থানে কোনো ক্ষতিকর টিউমারের উপস্থিতি ও তা নিরাময়ের জন্য কোবাল্ট-60 বোর বিশিষ্ট আইসোটোপ থেকে নির্গত গামারশ্মি ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য সিজিয়াম পরমাণুর 131 বোর বিশিষ্ট আইসোটোপ, আয়োডিন পরমাণুর 125 বোর বিশিষ্ট আইসোটোপ, প্যালাডিয়াম পরমাণুর 103 বোর বিশিষ্ট আইসোটোপ এবং রুথেনিয়াম পরমাণুর 106 বোর বিশিষ্ট আইসোটোপ ব্যবহার করা হয়। বিধায় দিন দিন আইসোটোপের ব্যবহার বেড়েই চলেছে। এখানে খ প্রশ্নের উপযোগী হিসেবে আমি এই প্রশ্নের উত্তরটি লিখলাম। আরও চিকিৎসা ক্ষেত্রে আরও অনেকগুলোই রোগের চিকিৎসা বা এই ব্যবহার, এই আইসোটোপের ব্যবহার লক্ষণীয়। তাহলে এবার আমরা গ প্রশ্নে যেতে পারি। গ প্রশ্নে কি বলা হয়েছে? এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো। এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদ্দীপক দেখো তো, এক্স মৌলটি কোন মৌল? এখানে কি উল্লেখ আছে? উল্লেখ নাই। এখানে শুধুমাত্র বলা হয়েছে যে এক্স, ওয়াই, জেড তিনটি মৌল, যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, 11, 17। তার মানে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 10। এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 10। তাহলে আগে আমরা দেখতে হবে যে এই এক্স মৌলটি কোন পরমাণু। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপকে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 10। ঠিক আছে। আবার আমরা জানি পারমাণবিক সংখ্যা 10 হলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের প্রোটন সংখ্যাও তত। আবার মৌলের প্রোটন সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যাও তত। তে এখানে এক্স মৌলটির যেহেতু পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলটি কি, কোন মৌল? পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলটি হচ্ছে নিয়ন। তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে এক্স মৌলটি হচ্ছে নিয়ন, Ni। তাহলে আমরা প্রথমে এক্স মৌলটিকে চিহ্নিত করলাম। এক্স মৌলটি পারমাণবিক সংখ্যা 10, আর পারমাণবিক সংখ্যা অনুসারে এক্স মৌলটি হচ্ছে নিয়ন পরমাণু। এবার আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করব, তাহলে আমাদেরকে জানতে হবে এই নিয়ন পরমাণুর ইলেকট্রন কতটি। যেহেতু এখানে এক্স মৌল অর্থাৎ নিয়ন পরমাণুর পারমাণবিক সংখ্যা 10, তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু পারমাণবিক সংখ্যা ওই মৌলের প্রোটন
প্রোটন সংখ্যা, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা। আবার প্রোটন সংখ্যা, একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যতটি, ইলেকট্রন সংখ্যাও ততটি। তাহলে আমরা বলতে পারি এবং একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রনও থাকে। অর্থাৎ পারমাণবিক সংখ্যাই ওই মৌলের প্রোটন সংখ্যা এবং একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ওই পরমাণুতে ততটি ইলেকট্রনও থাকে। তাহলে আমরা বলতে পারি নিয়ন পরমাণুর ইলেকট্রন সংখ্যা, তাহলে সুতরাং নিয়ন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত? 10। তাহলে আমরা বলতে পারি নিয়ন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। সেক্ষেত্রে আমরা এখন নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি পাবো? সেক্ষেত্রে নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হবে, নিয়ন যেহেতু 10 তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। কিভাবে হলো সেটা? 2n² সূত্র অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি 2n² সূত্র অনুযায়ী যে নিয়ন পরমাণুর টোটাল কয়টি কক্ষপথ থাকবে? 2টি। তাহলে 2n² সূত্র অনুযায়ী নিয়ন পরমাণুর 2টি কক্ষপথের মধ্যে প্রথম কক্ষপথে 2টি ও দ্বিতীয় বা সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে 2n² সূত্র অনুযায়ী আমরা কি পেলাম? যে নিয়ন পরমাণুতে 2টি কক্ষপথ থাকবে, যার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে পাশে আমরা একটি চিত্র অঙ্কনের মাধ্যমে তার ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। তাহলে চিত্রের সাহায্যে নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। তাহলে নিয়ন আমরা নিলাম, নিয়ন পরমাণু, তার 2টি কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় বা সর্বশেষ কক্ষপথ যেখানে থাকবে 8টি ইলেকট্রন। তাহলে টোটাল হলো 10টি ইলেকট্রন। তাহলে আমাদের চিত্রটা কি? চিত্রটা হচ্ছে নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই পর্যন্ত হচ্ছে আমাদের গয়ের সমাধান।
অর্থাৎ যে কোনো মৌলই বলুক, যদি তার ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয় তাহলে তোমরা এই ফরম্যাটে সব কিছুই লিখবে, শুধুমাত্র তার পারমাণবিক সংখ্যা অনুসারে তার ইলেকট্রন বিন্যাস করবে এবং 2n² সূত্র অনুসারে কক্ষপথ নির্ণয়ের মাধ্যমে তার ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে দিবে। তাহলে গ প্রশ্নের সমাধানও আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, ক খ গ প্রশ্নের সমস্যার সমাধান করতেই আমাদের আজকের ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই আজকে আমরা এই পর্যন্তই রেখে দিব। আগামী ক্লাসে আমরা গ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। গ প্রশ্নটি হচ্ছে যে এক্স, ওয়াই ও জেড মৌল দুটি কি যৌগ গঠনে সক্ষম, সে পক্ষে আমাদের মতামত। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায়ই পরীক্ষাতে এসে থাকে। বিদায় আজকে তাড়াহুড়ো না করে আমরা আগামীকাল এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।